আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ভারী বৃষ্টিতে কক্সবাজারে আলাদা 4টি পাহাড় ধসে নারী শিশুসহ প্রাণ গেছে 9 জনের। এরই মধ্যে 8 জনই রোহিঙ্গা। আহত হয়েছে আরও অন্তত 6 জন। অবৈধভাবে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন এবং সতর্কবার্তার পরও সরে না যাওয়ায় এমন ঘটনা বলছে ক্যাম্প কর্তৃপক্ষ। কক্সবাজারে এক রাতেই 4টি স্থানে পাহাড় ধসে ঝরে গেল তাজা প্রাণ। রোববার রাত 1:30টার দিকে প্রথম ঘটনাটি ঘটে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের D6 ব্লকে। সেখানে পাহাড়ের মাটি এসে পড়ে বাসিন্দা কামাল হোসেনের ঘরে। এতে প্রাণ যায় কামাল, তার স্ত্রী হুমায়রা বেগম ও শিশুপুত্র আনাসের। এ সময় পরিবারটির আরও 2 সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কুতুপালং D7 ব্লকে একটি ঘরে পাহাড় ধসে পড়ে রাত 2টার দিকে। সেখানে মারা যায় শিশু একরাম। এর ঘণ্টা দেড়েক পর বালুখালী C11 ব্লকে মাটি চাপায় মারা যায় উম্মে হাবিবা, তার বোন তানজিনা, ভাই রিহান ও হারুনুর রশিদ। আমার ছোট আম্মুকে অন্তত পক্ষে বাহির করতে পারছে, আমার আব্বুকে একটু বাহির করতে পারে না। আমার আব্বু ছিল কাঠের একদম নিচে, মাটির মধ্যে একটা পাও নাকি ভেঙে গেছে, এমনিতে প্যারালাইজ, একটা পা একটা হাত অবশ, এরপর হচ্ছে যে আরেকটা পাশে যেটি ভেঙে গেছে আমার আব্বু। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, APBN, স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সংস্থা। আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। ওনাদের হয়তো ওনারা সেটাকে একটু কার্পণ্য করে, মানে গুরুত্ব না দেওয়ার কারণে এই দুর্ঘটনাটা। ক্যাম্প কর্তৃপক্ষের দাবি, কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছিল, কিন্তু কয়েকটি পরিবার সরেনি। যারা গত 1.5-2 বছরের মধ্যে এসেছেন, নিউ অ্যারাইভাল বলি আমরা যাদেরকে, তাদের আসলে স্থান সংকুলন না হওয়ার কারণে তাদেরকে আমরা আসলে কোনো শেল্টার দিতে পারিনি গত 1.5-2 বছরে। এবং এর সুযোগ নিচ্ছে কিছু লোভী ব্যক্তি, যারা পাহাড় কেটে তাদেরকে ঘর করে দিয়ে বিক্রি করছে, যারা এখন বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং সরিয়ে নিয়ে আমরা বিভিন্ন কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। পাহাড় ধসের ঘটনা ঘটে কক্সবাজার পৌর এলাকার সাত্তারের ঘোনায়ও। ভোরে মাটি চাপায় মারা যায় আলী আকবর নামে এক ব্যক্তি। বৃষ্টি হলে তো আমাদের ভয় লাগে, এখানে ঝুঁকিপূর্ণ থাকে, মনে করেন এখানে কোনো মাইকিনও করে নাই। ঘটনা করছে তোমার এটা পাহাড় পরিবারে এই আলিবর মারা গেছে। পাহাড় ধসে গত বছরও ব্যাপক প্রাণহানি ঘটে কক্সবাজারে, যার বেশিরভাগই ঘটে রোহিঙ্গা ক্যাম্পে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি সহ দুর্যোগ পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। বান্দরবান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী, এবং রাঙামাটি থেকে থাকছেন আরেকজন। শুরুতেই চলে যাব বান্দরবানে, সেখানে আছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, বান্দরবানের সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে গত কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে আসলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিশেষ করে আজকে বান্দরবানের যে রুমা বান্দরবান সড়ক বা রুমা বকালেক সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়েছে, সেখানেও বেশ কিছুক্ষণ ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অন্যদিকে রংছড়ির সাথেও বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল পাহাড়ের মাটি ধসে এসে সড়কে পড়ার কারণে। তেমনি একটি আসলে বান্দরবানের সাথে পাঞ্চির যেই সড়ক যোগাযোগ, সেখানে যে নীলগিরি এবং নীলদিগান্তর যে পর্যটন স্পটের মাঝামাঝি স্থানে পাহাড় ধসে পড়ে, পাহাড়ে যে পাথর এবং পাহাড়ের মাটি পড়ার কারণে বান্দরবানের সাথে এখনো পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই মাটিগুলো সরিয়ে নেওয়ার জন্য আসলে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। তবে আরেকটি বিষয় আসলে যে বিষয়টি জানিয়ে রাখি, সেটা হচ্ছে বান্দরবানের যে থানসি, তিন্দু এবং নাপাকুম, রেমাক্রি এলাকায় যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেই পর্যটন স্পটে যে সমস্ত পর্যটকরা ভ্রমণে গিয়েছিল, তারা অতিবৃষ্টির কারণে সাঙ্গু নদীর যে পানির স্রোত সেটি বেড়ে যাওয়ার কারণে সেইখানে প্রায় শতাধিক পর্যটক এখন আটকা পড়ে রয়েছে। তাদেরকে এখন যেহেতু বৃষ্টির পানি এবং স্রোত বৃদ্ধি পেয়েছে এবং নৌ চলাচলের সতর্কতা জারি করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে থানচির যে নাফাকুম, তিন্দু এবং যে রেমাক্রির পর্যটন স্পটে যে সমস্ত পর্যটক আটকা পড়েছে, তাদেরকে আসলে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবং নৌযান যেহেতু স্বাভাবিক নয়, এখন নৌ চলাচল অস্বাভাবিক, সেক্ষেত্রে তাদেরকে অপেক্ষমান রাখা হয়েছে এবং
উপজেলা প্রশাসনের বিভিন্ন নজরদারি তাদেরকে রেখেছে বলে জানিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে সেই সমস্ত পর্যটকদেরকে উপজেলা সদর বা জেলা সদরে আনানোর ব্যবস্থা করা হবে বলে তারা জানিয়েছে। অন্যদিকে আসলে বান্দরবানের যে বিভিন্ন জায়গাগুলোতে যে সমস্ত পাহাড়ের ঝুঁকি বেড়েছে এবং পাহাড় ধসের সংখ্যা করেছে সেই সমস্ত এলাকায় মানুষকে নিরাপদে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক সানিউল ফেরদৌস আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 220টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে তারা প্রস্তুত করেছে। বান্দরবানের যে সমস্ত মানুষ আসলে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে পাদদেশে বসবাস করছে তাদেরকে সরে আসার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং মসজিদের মাইকে বিভিন্নভাবে সচেতনতা বাড়ানোর জন্য তারা মাইকিং করছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে। সব মিলিয়ে অর্ধ শতাধিক পর্যটক তানসির বিভিন্ন পর্যটক স্পটে আটকা পড়েছে এবং বান্দরবানের সাথে তানসির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে আসলে বৃষ্টিপাত এবং পাহাড় ধসের সর্বশেষ পরিস্থিতি। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটি থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, রাঙামাটির পরিস্থিতি কি জানাবেন? রাঙামাটির পরিস্থিতি যদি বলি, রাঙামাটির যে গত দুদিন ধরে আসলে টানা মাঝারি এবং ভারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে রাঙামাটির যে পাহাড়ের পাদদেশে যে মানুষজন বসবাস করে সেই সব মানুষজনকে সরিয়ে নিতে সকাল থেকে আমরা দেখেছি পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেড ক্রিসেন্টের বিশেষ টিমগুলো আসলে তারা কাজ করছে এবং তারা মাইকিং করছে, সচেতন করার জন্য চেষ্টা করছে। তবে যেসব এলাকাগুলোতে পাহাড় ধসের পূর্বে আসলে ঝুঁকিপূর্ণ ছিল এবং মানুষ মারা গেছে, সেসব এলাকাগুলো থেকে সবচেয়ে বেশি জোর দিচ্ছে এই প্রশাসন। তো যে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, 2017 সালে রাঙামাটির পাহাড় ধসে শিমুলতলী, রূপনগর যুব উন্নয়ন বেশ কিছু এলাকায় 120 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছিল। তারপরে আসলে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই এই জায়গাগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার এই মানুষজন সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে এবং রাঙামাটি শহরের 11টি সহ জেলায় মোট 41টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাতে সেই সব এলাকাগুলোতে যাতে মানুষজন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে দ্রুতই আশ্রয়কেন্দ্রে সরে যায়। তবে যেসব এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে প্রশাসন, সেই সব এলাকাগুলোতে এখন পর্যন্ত মানুষজন সরে যেতে নারাজ। তারা যেটি বলছে যে এখন পর্যন্ত ভারী বর্ষণ না হওয়াতে তারা এখন এই মুহূর্তে আসলে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না। ভারী বর্ষণ হলে তখনই আসলে আশ্রয়কেন্দ্রে যাবেন বলে তারা জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যদি ভারী এই বর্ষণটি যদি একটু ভারী হয় এবং টানা বর্ষণ হতে থাকে তবে আসলে আরো একটু বেশি জোর দেবেন বলে তারা জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করবেন এবং তাদেরকে এবং আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে যত ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে এইসব এলাকাগুলোতে 2017 সালে যে পরিমাণ বসতি স্থাপন ছিল তার কয়েক গুণ আসলে বসতি স্থাপন বেড়েছে এসব এই এলাকাগুলোতে। তার একটি মাত্র কারণ সুশীল সমাজ বলছে এইসব এলাকাগুলোতে নিম্ন আয়ের মানুষের বসবাস এবং সেই সব এলাকাগুলোতে যাতে প্রশাসনের নজরদারিতে না থাকার কারণে যে খাস জমি কেনা বেচার আসলে দিন দিন বেড়েছে এবং এই সকল জায়গাগুলোতে ভূমির যে দাম সেটিও বেড়েছে। একই সাথে যে ভূমির যে আসলে কানেক্টিং যে সুবিধা সেটি বাড়ার কারণে আসলে এইসব এলাকাগুলোতে মানুষের বসতি বেড়েছে। এইসব এলাকাগুলোতে প্রশাসনের নজরদারিতে বাড়ানো গেলে আসলে এই পর্যায়ে এসে ভূমি ধসের সংখ্যাগুলোতে আসলে মানুষকে মুক্ত হতে না বলে মনে করছেন নাগরিক সমাজ। এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য রাঙামাটি থেকে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড় ধসের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়া ও মেঘনা উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পার্বত্য এলাকায়। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে 3 জন। দুপুরে মধুমঙ্গলপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ব্যাটারি চালিত টমটমে করে 3 জন পানছড়ির দিকে যাচ্ছিলেন। মধুমঙ্গলপাড়ায় পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান করা কয়েকজন সশস্ত্র যুবক তাদের থামানোর চেষ্টা করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি চালায় যুবকরা। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা বলে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে জানান পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। জামালপুরের বকশীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সাথে প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2025 সালের 25 মে বকশীগঞ্জের নীলখিয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভুক্তভোগী। চিকিৎসা প্রতিবেদন, আলামত ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এই রায় দেন বিচারক। খালাস দেওয়া হয়েছে এক আসামিকে। এদিকে নোয়াখালীতে শিশু আসমা অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দেন বিচারক। আর জামালপুরে 8ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক নারী সহ 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ এবং বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই চলে যাব ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, হাসপাতালের পরিস্থিতি জানাবেন। শারমিন, হাসপাতালে এই মুহূর্তে 15 জন ডেঙ্গু আক্রান্ত রোগী তারা ভর্তি রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে তারা ভর্তি রয়েছেন। যারা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যখন এই প্রকোপের মাত্রাটি অনেক বেশি পরিমাণে হবে তখন বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড খোলা হবে। বলে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রতিদিনকারই কিন্তু নতুন নতুন করে ডেঙ্গু সন্দেহে যারা আসছেন মূলত, এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষার পর যাদের নিশ্চিত হওয়া যাচ্ছে যে শুধুমাত্র ডেঙ্গুতে আক্রান্ত, তাদেরকেই কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে এই সময়ের পরামর্শটি হচ্ছে যে কারো যদি এই মুহূর্তে জ্বর আসে বা কোথাও ভ্রমণ করতে যায়, এবং তাৎক্ষণিকভাবে যেন অবশ্যই নিকটস্থ চিকিৎসকের যারা আছেন তাদের পরামর্শ নেন, এবং জ্বর আসলে সেই জ্বরের জন্য পরীক্ষার পর অবশ্যই যেন কোনো ধরনের অবহেলা না করেন, এই বিষয়টি তারা নিশ্চিত করছেন। বলে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন যে ভবন রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গুর বাহিরে হামের যেহেতু এখনও প্রাদুর্ভাব কিন্তু এখনও রয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে আজকের দিনেও কিন্তু 106 জন হামে আক্রান্ত শিশু এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হামের জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড খোলা রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে। অর্থাৎ হামের সাথে এখন নতুন করে ডেঙ্গুর আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হচ্ছেন, এবং 15 জন যে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে সেখানে একজন শিশু কিন্তু রয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এবং চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে অন্যান্য সময় যে বিষয়টি হতো যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হতেন তাদের বেশিরভাগই ছিল ময়মনসিংহের বাইরে, অর্থাৎ বাইরে কোথাও গিয়েছেন বা কর্মস্থলে গিয়েছেন, সেখানে আক্রান্ত হয়েছেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু এবারের যে চিত্রটি দেখা যাচ্ছে যে যারা এই 15 জনের মধ্যে সেখানে প্রায় 90% মানুষই কিন্তু এই ময়মনসিংহ জেলার, এটি তাদেরকে ভাবাচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে এবারের আক্রান্তের মাত্রাটি এবং এই 90% মধ্যে বেশিরভাগই কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন এরিয়াতে। বলে রাখি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে ময়মনসিংহের যে 33টি ওয়ার্ড রয়েছে, যেহেতু জুলাই আগস্টের দিকে এই ডেঙ্গুর মাত্রাটি একটু বেড়ে থাকে, সেহেতু ক্রাশ প্রোগ্রাম কিন্তু শুরু করেছেন, অর্থাৎ বিভিন্ন ড্রেনেজ যেভাবে পরিষ্কার করা দরকার সেটি যেভাবে করছেন, পাশাপাশি মশক নিধনের যে কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু চালানো হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর বাইরে এডিস মশার কোনো ধরনের লার্ভা কোথাও আছে কিনা, বিশেষ করে নির্মাণাধীন কোনো ভবনে আছে কিনা, সেই জন্য কিন্তু নিয়মিত যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। শারমিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাগেরহাটের হাসপাতালের পরিস্থিতি জানাবেন। শারমিন, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের সামনে। আপনি যেমনটি বলছিলেন, আসলে সাম্প্রতিক সময়ে বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। আপনাকে যদি বলি যে গেল জানুয়ারি থেকে এই পর্যন্ত 300-র বেশি মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার তিনি জানিয়েছেন। তো আমি জানতে চেয়েছিলাম যে আসলে বাগেরহাটে কেন এই সাম্প্রতিক সময়ে এত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তিনি যেটা জানিয়েছেন, মে এবং জুন মাসে বেশি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, এবং বাগেরহাটের মোরেলগঞ্জ এবং কচুয়ার পাশাপাশি 2 উপজেলা, মোরেলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়ন এবং কচুয়ার বাধাল
রাড়িপাড়া এবং গোপালপুর ইউনিয়নে এই ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বেড়ে গিয়েছে। তবে সেখানে সাম্প্রতিক সময়ে অ্যাডিস মশার লার্ভা থেকে উৎপাদন হচ্ছে এই মশা। তো তিনি যেটা জানিয়েছেন যে সেখানে খুব তাড়াতাড়ি ক্যাম্প তৈরি করা হবে সচেতনতা বৃদ্ধির জন্য এবং যদি কেউ আক্রান্ত হয় দ্রুত তাদের সেবা দেওয়ার জন্য। আর এই হাসপাতাল সহ জেলার 9 উপজেলায় এখন মোট 30 জন রোগী ভর্তি রয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা কিন্তু এখনো নাই বলে তিনি যেমনটি বলেছেন। তবে ভালো খবর হচ্ছে যে গত 2 দিন বাগেরহাটে থেমে থেমে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু অ্যাডিস মশার লার্ভা কিন্তু এটা মারা যাওয়ার কথা তিনি জানিয়েছেন। এবং বৃষ্টির পরে যাতে কোথাও পানি জমে না থাকে, বৃষ্টির পানি জলাবহতা সৃষ্টি যেন না হয়, কোথাও ফুলের টব, পরিত্যক্ত যে পাত্র, প্লাস্টিকের পাত্র, বিভিন্ন জায়গায় যেন পানি জমে না থাকে, সেটা তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য তিনি জানিয়েছেন। আর এখানে এই ছিল বাগেরহাটের সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গাজীপুরে চলছে এনসিপির জুলাই পদযাত্রা। এই বিষয়ে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জুম্মাতুল বিদা। পদযাত্রার বিস্তারিত খবর জানাবেন। 6 জুলাই থেকে কথা ছিল এনসিপির এই জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতা শুরুর, তারই অংশ হিসেবে আজকে শুরু হয়েছে গাজীপুরে যে কালীগঞ্জ, সেখান থেকে শুরুটি আসলে তারা পদযাত্রার মধ্য দিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেছেন, হেঁটেছেন একসাথে এবং একে অন্যের আসলে দুঃখ সুখের কথাগুলো জানার চেষ্টা করেছেন। তার পরবর্তী সময়টিকে এই মুহূর্তে আসলে যেটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলছে পদযাত্রা পরবর্তী যেই সমাবেশ, সেটি যেখানে এনসিপি নেতারা তাদের যেই প্রতিশ্রুতি রয়েছে জনগণের জন্য এবং জনগণের যেই ভাবনাটুকু রয়েছে, যারা তারা শোনার পরে তারা যেই পরিকল্পনা সামনে নেবেন সেই তথ্যগুলো তারা আসলে তুলে ধরার চেষ্টা করছেন এবং তারা বক্তব্যের মধ্য দিয়ে আসলে জনগণকে ঐক্যবদ্ধ থাকা, এগিয়ে চলা, জুলাইয়ের যেই চেতনা সেটিকে মননে লালন করে সামনে এগিয়ে যাওয়া, নতুন বাংলাদেশ, তারুণ্যের জাগরণ, এই বিষয়গুলোকে তারা প্রাধান্য দিচ্ছে। চলতি বছর তারা প্রতিপাদ্যে রেখেছে কর্মসংস্থান বৃদ্ধি, তারপর সীমান্তের সুরক্ষা, এই বিষয়গুলোকেও তারা আসলে জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বিষয়গুলো জানানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে সীমান্ত সুরক্ষার উপর কি আসলে নির্ভর করে এবং তার মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা কিভাবে নির্ভর করে। এবং স্থানীয় যে জনগণ রয়েছে, যেই নেতাকর্মীরা রয়েছেন যারা এই জাতীয় নাগরিক পার্টির অংশ, তারাও কিন্তু আসছেন এবং তারাও তাদের ভাবনার জায়গাটুকু তুলে ধরেছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু জানিয়ে রাখতে হয়, এখন পর্যন্ত এইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বাহিনী রয়েছে তারা খুব সতর্ক অবস্থানে রয়েছেন বলা চলে, অর্থাৎ নিজ নিজ দায়িত্বটি পালন করছেন এবং নির্বিঘ্নে একটি সমাবেশ আসলে অনুষ্ঠিত হচ্ছে সেই কথাটি বলা চলে। এরপর পরে আজকের দিনে আসলে এই সমাবেশ যাবে সাভারে, সেখানে যে সন্ধ্যার সমাবেশ সেটি হওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদায়, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। গ্রাম অঞ্চলে কমছেই না লোডশেডিং, ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। এই বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, দিনে কয়েক ঘন্টা করে লোডশেডিং হচ্ছে, এছাড়া এর প্রভাব জনজীবনে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। গত মাসে আসলে 20 তারিখ পর্যন্ত লোডশেডিংয়ে যে প্রকোপ সেটি খানিকটা কম থাকলেও গত 15 থেকে 16 দিন ধরে আবারও আসলে লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। বলা যায় যে আমরা শহর অংশের কথাও যদি বলি যে প্রায় সারাদিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টার মতো লোডশেডিং দেওয়া হচ্ছে দিন রাতে, এবং গ্রাম অংশে আসলে সেই সংখ্যাটা বা পরিমাণটা আসলে আরও খানিকটা বেশি। কারণ আপনি জানেন যে গ্রামে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তারা সরবরাহ করে এবং শহর অংশে যারা নেসকো কর্তৃপক্ষ আছে তারা করেন। তবে একটি বড় সমস্যা যেটি হয়েছে সেটি হচ্ছে, আপনি জানেন যে এই অঞ্চলটাতে যে ধান চালের যে কারবার সেটি আছে, বিশেষ করে রাইস মিলগুলোর কথা যদি বলি, অটোমেটিক রাইস মিল, সেগুলো পুরোটাই বিদ্যুৎ নির্ভর। তারা বলছেন যে এই যে বিদ্যুতের আসা যাওয়ার যে লোডশেডিংয়ে যে পরিমাণটা বেড়েছে, তাতে করে তাদের উৎপাদন মারাত্মক রকমভাবে ব্যাহত হচ্ছে। কারণ দিন রাতের প্রায় 24 ঘন্টায় তাদের এই উৎপাদন অব্যাহত থাকে এবং সেই জায়গা থেকে সবসময় নিরবিচ্ছিন্নভাবে তাদের এই বিদ্যুৎ চাহিদা থাকে। পাশাপাশি যে আলুর যে কোল্ড স্টোরেজগুলো আছে সেগুলোতেও কিন্তু এই লোডশেডিংয়ের কারণে তাদেরকে বেশ খানিকটা বিপাকে পড়তে হয়েছে। নওগাঁতে প্রায় 15 থেকে 16টি কোল্ড স্টোরেজ আছে, সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারাও কিন্তু বলছেন যে সেই জায়গায় তাদেরকে বেশ খানিকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সময়টাতে যেহেতু প্রচণ্ড রকম গরম যাচ্ছে, যদিও বা আজকে বর্ষা কালের প্রায় মাঝামাঝি সময় অতিক্রম হয়ে গেছে অলরেডি, কিন্তু তারপরেও বৃষ্টি যেহেতু দেখা নেই তেমনটা, যার কারণে প্রচণ্ড গরম। সুতরাং রাতের বেলা কিংবা দিনের বেলা ঘুমানো কিংবা বাসা বাড়িতে থাকা, গ্রামগঞ্জে থাকা, সেই জায়গাটা একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। যার কারণে এখানকার মানুষজন আসলে আশা করেন যে এই লোডশেডিংয়ের পরিমাণ সেটি যাতে দ্রুততম সময়ের মধ্যে কমে আসে এবং যাতে করে একটা স্বাভাবিক জীবনযাপন করা যায়।
হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও গরু বোঝাই পিকআপের সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের। পুলিশ জানায় ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল অনন্যা ক্লাসিক পরিবহনের বাস। বিকেলে পাকুন্দিয়ার সুখিয়া বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। এছাড়া মারা যায় পিকআপে থাকা ৬টি গরু। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন এক নারী। বরগুনায় দখলদারের কবলে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪,০০০ একর জমি, এমনকি ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে পাওয়ার অফিসও। অভিযোগ, কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার কারণেই এই অবস্থা, যদিও নানা সীমাবদ্ধতার অজুহাত তাদের। বরগুনার আমতলী উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিস, জনবল সংকটে নেই তেমন কর্মতৎপরতা। সেই সুযোগেই অফিস চত্বরে গড়ে উঠেছে আবাসস্থল। অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীর দৌরাত্মেই দখল হচ্ছে সরকারি জমি। অসহায় ব্যক্তি যারা ঘর আছে তাদের ঘর ভেঙে ফেলে, আর যারা প্রভাবশালী বা টাকা আছে তাদের ঘরগুলো রাইখে দেয়। রাজনৈতিক দল আছে, নেতা আছে, এমনকি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, তাদের সমন্বয়ে আসলে এই অনিয়ম এবং দখলগুলো হয়। ১৯৬০ সাল থেকে এই জেলায় ১০,৭১৮ একর জমি অধিগ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড, যার ১/৩ এখন অন্যের দখলে। বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবনও। খাল না হইলেই আমাদের ব্যবসা বাণিজ্য, সকলের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যায়। এই বোট যারা ট্রলারে ব্যবসা বাণিজ্য করে তারাই খালে ঢোকে না, অন্য দিকে চলে যায়। সেটি উচ্ছেদের জন্য আসলে পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো উদ্যোগ নেই। আর উদ্যোগ নিল রাজনৈতিক কারণে এবং প্রভাব বিস্তারের কারণে তারা সেখানে সফল হতে পারে না। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, জায়গা দখলের চেষ্টা আইনি প্রক্রিয়ায় বন্ধ করা হচ্ছে, কিন্তু মামলা জটিলতা ও জনবল সংকটে বেগ পেতে হচ্ছে তাদের। আমাদের জনবল স্বল্পতা আছে। ভূমি রিলেটেড আমার এই দপ্তর ভূমি এবং মামলা দেখার জন্য মাত্র 2টা পদ আছে। সেই 2টা পদের একজনও আমার এখানে কর্মরত নাই। ফলে আসলে অন্য পদের যে জনবল আছে তাদেরকে দিয়ে আমাকে খুব কষ্টকরভাবেই এই সম্পদগুলোকে রক্ষা করতে হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে 735টি, আর জেলা প্রশাসনের কাছে প্রস্তাবনা রয়েছে 67টি স্থাপনা উচ্ছেদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জাহাজ ভাঙা শিল্পকে আবারও বিশ্বে 1 নম্বরে নিতে কাজ করছে সরকার। সীতাকুণ্ডে ইয়ার্ড পরিদর্শন শেষে এমন কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, সরকার এই খাতকে প্রয়োজনীয় সব সহায়তা দেবে। এই খাতে মন্দার জন্য মন্ত্রীর কাছে নানা সংকটের কথা তুলে ধরেন শিল্প মালিকরা। মাত্র বছর 2 আগেও বিশ্বের জাহাজ ভাঙা শিল্পে শীর্ষে ছিল বাংলাদেশ, কিন্তু নানা সংকটে সেই অবস্থান নেমেছে 2 নম্বরে। কমেছে পুরনো জাহাজ আমদানিও। সংকটের কারণ জানা এবং এই শিল্পের হালনাগাদ পরিস্থিতি দেখতে দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে পিএইচপি গ্রিন শিপইয়ার্ডে যান মন্ত্রী। মতবিনিময় করেন এই শিল্পের উদ্যোক্তাদের সাথে। এই সময় নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইয়ার্ড মালিকরা। জানান, সরকারের সহায়তা পেলে আবারও পুরনো অবস্থানে ফিরবে এই খাত। আমাদেরকে গত 2 বছর ইন্টেনশনালি এটাকে রেড ক্যাটাগরিতে নিয়ে গেছেন। আমরা 2010 থেকে 2025 পর্যন্ত আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 ছিলাম, কিন্তু গত 2 বছরের অপতৎপরতায় আমাদের এখন আমরা নাম্বার 2nd পজিশনে চলে এসেছি, ইন্ডিয়া 1 নাম্বার পজিশনে চলে এসেছে। সবার একটা ধারণা ছিল যে হচ্ছে আগের ইয়ার্ডগুলা মানে নন কমপ্লায়েন্স ইয়ার্ড কিভাবে ছিল, তো ওইটা থেকে আমরা কিভাবে পরিবর্তন করেছি এটা ওনাকে জাস্ট দেখা। ফুল কমপ্লায়েন্স হওয়ার পরে বিগত সরকার, অন্তর্বর্তী সরকার আমাদেরকে রেড জোন করে দিচ্ছে। আমরা এটা মন্ত্রী মহোদয়কে বলেছি। এই শিল্পে টিকে থাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন, যা ইতোমধ্যে শেষ করেছে 31টি ইয়ার্ড। বাকিদেরও একই পথে আসতে হবে জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন সব রকমের সহায়তার। আরও যারা ব্যবসা করতে চায় তাদেরকেও আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব,
প্রয়োজনীয় সহযোগিতা দিব, কিন্তু যারা জাহাজ রিসাইক্লিংয়ের ব্যবসা করবেন তাদের সবাইকে কমপ্লায়েন্ট হতে হবে, গ্রিন লাইসেন্স নিতে হবে। আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনব। গত কিছুদিন ধরে এই শিল্পে নতুন বিড়ম্বনা হয়ে এসেছে চাঁদাবাজি, যার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। আইন শৃঙ্খলা জনিত কোনো ব্যাপার যদি থেকে থাকে, যদিও ওনাদের মুখ থেকে আমি শুনি নাই, আপনার থেকে শুনলাম, থেকে থাকে, আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে, মন্ত্রণালয়কে সেটা জানাবো। সরকার অবশ্যই ব্যবস্থা নেবে, স্থানীয় প্রশাসনকেও জানাবো। একসময় সীতাকুণ্ড উপকূলে শতাধিক শিপইয়ার্ড থাকলেও বিভিন্ন সংকটে বর্তমানে তা নেমেছে অর্ধশতে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। ব্রাজিলের হারের বেদনা আর চাপা কান্না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। তবে জয় উদযাপনের আনন্দে মেতেছিলেন আর্জেন্টিনা সমর্থকরা। ব্রাজিলের হার যেন কান্না হয়ে ঝরেছে ঢাকার আকাশে। ঝিরিঝিরি বৃষ্টি আর খেলা দেখতে আসা সেলেসাও সমর্থকদের অশ্রু মিলেমিশে একাকার। আরও একবার ব্যর্থ মিশন হেক্সা। নিউ জার্সি স্টেডিয়ামের নীরবতা, হতাশা মাঝরাতে আছড়ে পড়েছে রাজধানীর টিএসসিতে। একরাশ বেদনা আর চাপা কান্না নিয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিল ভক্তরা। 24 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো। কষ্টটা বেশি নেইমারকে ঘিরে। পরের আসরে প্রিয় তারকাকে আর দেখা যাবে না, এমনটা ভাবতেই পারছেন না এই সমর্থকরা। দেখবো না ভাই, এটা কষ্টের। কেন যে নেইমারকে নামাইলো না প্রথমে? আমরা চাইতাম ভাই নেইমারের হাতে অন্তত একটা বিশ্বকাপ উঠুক, আর এটাই তার শেষ সুযোগ ছিল। যেহেতু শেষ সুযোগ সে মিস করে ফেলছে, আর কোনো আক্ষেপ না আমাদের। সব শেষ। এই জার্সি আর পরবো না ভাই, এই জার্সি ভাই পুরা ফেলবো ভাই, এই জার্সি পুরা ফেলবো। ব্রাজিলের হার দেখতেই কিনা এদিন হাজির ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরা। একদিকে তাদের উল্লাস, আরেকদিকে বাকরুদ্ধ সেলেসাও সমর্থকরা। এমন স্বপ্নভঙ্গের রাত কি করে ভুলবেন তারা? আমার এখানটা ভেঙে গেছে পুরোটা। আমি চাইবো রাতটা ভুলে যেতে। ব্রাজিল খারাপ খেললো, ভালো খেলে আমরা ব্রাজিলের সাথে আছি, ব্রাজিলের সাথে থাকবো। নরওয়ের যে গোলকিপারটা, ওরা দেখলেই আমি একবার দেখা আমি 2-এর স্বপ্ন দেখতাছি, ওরে যে আমি তাকাইলেই দেখি যে আমার পাশে। এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মহসিন হলের মাঠে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন শত শত ফুটবল প্রেমিক। জয় উদযাপনের সব প্রস্তুতিই ছিল তাদের। প্রত্যাশা ছিল শেষ 4-এ লড়াই হবে ব্রাজিল আর আর্জেন্টিনার, কিন্তু বিধি বাম। আমাকে খুবই খারাপ লাগছে। আমি চাচ্ছিলাম ব্রাজিল জিতুক, আর্জেন্টিনার সাথে খেলুক। নেইমার লাস্ট মুহূর্তে নামাইছে, আমি খুব খুশি হয়েছে, কারণ নেইমার ছাড়া যদি তারা আজকে হারতো তাহলে তাদের একটা এক্সকিউজ আমাদের নেইমার ছিল না। তবে হারলেও ব্রাজিলকে দূরে ঠেলে দিতে নারাজ ভক্ত সমর্থকরা। মিশরের কাছে আর্জেন্টিনার হারের অপেক্ষায় প্রহর গুনছেন তারা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।